হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাইফুর রহমান জুবায়ের। তো চলে আসলাম নতুন আরও একটা লাইভ ক্লাসে, এবং আজকের টপিকটি হচ্ছে উপমহাদেশ ও বাংলায় ইউরোপীয়দের আগমন। আমরা জানি যে এই টপিকটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এবং এই টপিকটা থেকে প্রায় প্রত্যেক বছর 1 থেকে 2টা কোশ্চেন কিন্তু হয়। এবং তোমরা এটাও জানো যে এই টপিকটা হচ্ছে সাধারণ জ্ঞানের সবচেয়ে বড় একটা টপিক, যেই টপিক থেকে বিভিন্ন, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, রাজশাহী সব জায়গায় 1 থেকে 2 মার্ক কমন থাকে, আবার তথ্য অনেক বেশি। তো সেই ক্ষেত্রে আসলে আমরা কোন তথ্যগুলো পড়ব আর কোন তথ্যগুলো পড়ব না সেটা কিন্তু জানার প্রয়োজন। তো সেই জন্যই কিন্তু আজকে আমার এই ক্লাসে তোমরা জেনে যাবে যে কোন তথ্যগুলো আসলে আমাদের পড়তে হবে আর কোন তথ্যগুলো আমাদের পড়া উচিত না, যেই তথ্যগুলো পরীক্ষায় আসলে আসে না। সো আজকে আমরা যে কটা এমসিকিউ সলভ করব, এখান থেকেই ইনশাল্লাহ আসার সম্ভাবনা আছে, এবং আমি প্রত্যেকটা কোশ্চেনের সাথে সাথে যে অপশনগুলো আছে সেগুলো ভেঙে ভেঙে তোমাদেরকে গুরুত্বপূর্ণ জিনিসগুলো বুঝিয়ে দিব, ঠিক আছে? তাহলে আমার সাথে কারা কারা আসো আমি একটু দেখে নেই, এবং ক্লাসটা সবাই একটু কি করবে, শেয়ার করে দিবে, হ্যাঁ? কারণ আমরা অলরেডি একবার আসার পরে আবার ক্লাসটা কেটে দেওয়া লাগছে সমস্যার কারণে, সাউন্ড সমস্যার কারণে। তো সবাই সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিবা। আর ক্লাসটা শোনা যাচ্ছে কিনা, সবকিছু সাউন্ড ঠিক আছে কিনা আমাকে একটু জানাও। সাউন্ড ঠিক আছে কিনা? হুমায়রা ইবনাত শহীদ বলছে ওয়ালাইকুম আসসালাম। সাউন্ড কি ঠিক আছে? হ্যাঁ, এবার সাউন্ড আশা করি ঠিক আছে। তাহলে চলো আমরা কোশ্চেন শুরু করে দিই। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও আর বন্ধুদেরকে মেনশন করে দাও। দেখো, ইউরোপ থেকে ভারতবর্ষে আসার জলপথ আবিষ্কার করেন কে? ইউরোপ থেকে ভারতবর্ষে, ঠিক আছে? তোমরা জানো যে একসময় ইউরোপের যে কটা দেশ ছিল সেই দেশগুলো থেকে তারা কিন্তু আমাদের এই বাংলায় আসতো। কেন আসতো? কারণ বাংলা একসময়, আমরা যদি বলি যে বাংলা আসলেই একটা উর্বর জায়গা, তাই না? এখানে তুমি যদি একটা বীজও ফেলো, সেখান থেকে কিন্তু গাছ হয়ে যায়। তো বুঝতেই পারতেছো এটা কতটা গুরুত্বপূর্ণ একটা জায়গা, এবং এই জায়গা তোমার ইউরোপীয়দের কাছে খুব একটা আকর্ষণীয় জায়গা ছিল, ব্যবসা বাণিজ্য বলো, সব কিছু দিক থেকেই। তো এই জন্য সবার চক্ষু কিন্তু ছিল কোথায়? অল আইজ অন কোথায়? বেঙ্গল। তো এই জন্য কিন্তু এই বাংলায় তারা সবাই আসে। কেন আসে? ব্যবসা বাণিজ্য করার জন্য, ঠিক আছে? তাও এই জন্য আমরা এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, নাফিসা উলফাত ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, ক্লিয়ার? হ্যাঁ, সাউন্ড ঠিক আছে। আচ্ছা, তাহলে তোমরা একটু অ্যান্সার করে ফেলো তো, এটা আসলে কি হবে? ইউরোপ থেকে ভারতবর্ষে আসা জলপথ কে আবিষ্কার করেন? বার্থোলোমিও দিয়াজ, কলম্বাস, ভাস্কো দা গামা, এবং আরবরা। এটা কি হবে তাহলে? ওকে, আমি সবার অ্যান্সার দেখব। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও, আর আমি সবার অ্যান্সার দেখব। হুম হুম। ওকে, সাউন্ড ঠিক আছে, সবকিছু ঠিক আছে। আচ্ছা, তাহলে তোমরাও কি করো ক্লাসটা। ওকে, তাহলে নাফিসা উলফাত বলছে ভাইয়া একের সি। আচ্ছা, সে বলছে বাস্কো দা গামা। আচ্ছা, কি করছে? ভারতবর্ষে আসার পর জলপথ আবিষ্কার করেন কে? আচ্ছা, তাহলে আমি যদি একটু দেখাই, দেখো, এটার অ্যান্সারটা হবে ইউরোপ থেকে ভারতবর্ষে আসা জলপথ আবিষ্কার করেন বাস্কো দা গামা। হ্যাঁ, এখন এই যে দেখতে পাচ্ছ, এইটা ইউরোপ। হ্যাঁ, এটা আমরা ধরলাম ইউরোপ, এবং এই পাশে এশিয়া, আর এই পাশে তোমার ভূমধ্য সাগর, এবং এই পাশে তোমার, আচ্ছা, এটাকে আমি অন্য একটা দিয়ে দেখাই, যে এই যে এইটা তোমার আফ্রিকা। হ্যাঁ, আফ্রিকা, এটা তো ভূমধ্য সাগর। তো এই যে এখান দিয়ে আসলে যাওয়ার আগে কোনো রাস্তা কিন্তু ছিল না। এটা আরো বড়, অ্যাকচুয়ালি এটা আরো বড়, এখান দিয়ে আসলে যাওয়ার কোনো রাস্তা ছিল না আগে। তো এই যে এই জায়গায় তোমার কারা ছিল? তোমার পর্তুগাল ছিল। এই জায়গায় কারা? পর্তুগাল। এই পর্তুগাল কি করছে? পর্তুগাল ডিরেক্ট এখান দিয়ে না গিয়ে, আর এই পাশে তো তোমরা জানো যে এশিয়া। হ্যাঁ, এই পাশে এশিয়া। তো ধরো এই জায়গাটা ভারত। হ্যাঁ, এই জায়গাটা ভারত। তো তারা কি করছে? এই যে এই পর্তুগাল থেকে পর্তুগিজ নাবিকরা এই জায়গা দিয়ে প্রথমে প্রথমে যেটা হয়, প্রথমে হয় এই যে বার্থোলোমিও দিয়াজ, তিনি তিনি তোমার 1487 সালে, একটু সংখ্যাটা মনে রাখো, 1487 সালে, এই 1487 সালে এই বার্থোলোমিও দিয়াজ, তিনি এই পর্তুগাল থেকে, তিনি একজন নাবিক, তিনি একজন কি নাবিক, আর এটা দক্ষিণ আফ্রিকার উত্তমাশা অন্তরীপ। এখন তুমি বলবা ভাইয়া উত্তমাশা
উত্তম আশা, অন্তরীপ, অন্তরীপ আবার কি? এটার নাম হচ্ছে উত্তম আশা। এখন তুমি উত্তম আশা এটাকে যদি ভাগ করো তাহলে কি হবে? উত্তম যোগ আশা বা ক্যাপ অফ গুড হোপ। হ্যাঁ, ক্যাপ অফ গুড হোপ, গুড হোপ, উত্তম আশা। তো এই উত্তম আশা, এই অন্তরীপ, অন্তরীপটা হচ্ছে কি তোমার একটা, মনে করো যে সাগর, সাগরের হচ্ছে এটা তো এখানে তোমরা জানো মহাসাগর আছে, এই মহাসাগরের এখানে একটা মানে পানির নিচে একটা বড় পাহাড়ের মতো আছে, মানে পানির নিচে যেই অনেকগুলো পাহাড়ের মতো আছে, ঠিক আছে? তো এইটাকে বলা হচ্ছে উত্তম আশা অন্তরীপ। তো এই যে কে বার্থোলোমিও দিয়াস সাহেব কত সালে? 1487 সালে তিনি এই জায়গা থেকে এই উত্তম আশা, দক্ষিণ আফ্রিকার উত্তম আশা অন্তরীপের এখান দিয়ে যে এটা কি, এটা পূর্ব না, আমরা জানি এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে ওয়েস্ট এবং এটা হচ্ছে ইস্ট। তাহলে এইখান দিয়ে এসে যে এই পূর্ব দিকে যাওয়া যায়, এই পথটা কি আবিষ্কার করছে? এই পথটা আবিষ্কার করছে বার্থোলোমিও দিয়াস। কত সালে? 1487 সালে। তাহলে আমরা শুধু এতটুকু মনে রাখবো যে পর্তুগালের নাবিক বার্থোলোমিও দিয়াস 1487 সালে দক্ষিণ আফ্রিকার উত্তম আশা অন্তরীপ হয়ে পূর্ব দিকে যাওয়ার যে জলপথ সেটা আবিষ্কার করছে। কিন্তু তিনি কিন্তু ভারতবর্ষে, এখানে কি বলছে? ভারতবর্ষে আসার জলপথ আবিষ্কার করেন কে? তিনি কিন্তু সেটা আবিষ্কার করে নাই। সেটা আবিষ্কার করছে কে? সেটা আবিষ্কার করছে পর্তুগাজ নাবিক ভাস্কো দা গামা। কত সালে? 1498 সালে। 1498 সালে। তাহলে দেখো, শুধু এই দক্ষিণ আফ্রিকার এই পাশ দিয়ে যে পূর্ব দিকে যাওয়া যায়, এই পথটা আবিষ্কার করছে বার্থোলোমিও দিয়াস। কিন্তু এই একই সূত্র প্রয়োগ করে এইখানে যে ভারতের কালিকট বন্দরে আসা যায় এবং প্রথম আসেন, সেটা কিন্তু ভাস্কো দা গামা। কালিকট বন্দর কোথায়? ভারতের কালিকট। এটা হচ্ছে ভারতের কালিকট বন্দর। দেখো, ভারতের কালিকট বন্দর, ভারতের কালিকট বন্দর। আবার কোশ্চেন হচ্ছে এই কালিকট বন্দর কারা তৈরি করছিল? এটা কিন্তু আবার এই আরবরা তৈরি করছিল, আরবরা, ঠিক আছে? আরবরা তৈরি করছে এই কালিকট বন্দর, এই যে এই আরবরা কালিকট বন্দর তৈরি করছিল। আর হচ্ছে এই যে কলম্বাস, কলম্বাস কিন্তু হচ্ছে আবার আমেরিকা আবিষ্কার করছে, মনে রাখবা, কলম্বাস আমেরিকা আবিষ্কার করছে। আর ভারত আবিষ্কার করে কে? ভারত আবিষ্কার করে ভাস্কো দা গামা। আমেরিকা আবিষ্কার করে কত সালে? 1492 সালে। কলম্বাস 1492 সালে আমেরিকা আবিষ্কার করে। তাইলে বুঝতে পারছো সবগুলা, সবগুলা হচ্ছে অপশন ক্লিয়ার কিনা বলো তো? সবগুলা অপশন ক্লিয়ার কিনা আমি একটু দেখতে চাই। হ্যাঁ, ভাস্কো দা গামা, নাফিসুল ফজল চৌধুরী 87, আর কলম্বাস আমেরিকা মহাদেশের আবিষ্কার। হ্যাঁ, রাব্বি হাসান ঠিক বলছো। তাইলে সবাই যদি এটা বুঝো তাইলে ডান লিখো, আর না বুঝলে আমাকে আরেকবার বলো যে ভাইয়া বুঝি নাই, আরেকবার বুঝিয়ে দেন। সবাই সবাই আমাকে একটু জানাইতে হবে যে ভাইয়া এটা কি তোমরা বুঝতে পারছো নাকি বুঝো নাই। ওকে, নূর কারিমা অথই, আচ্ছা হ্যাঁ, বন্ধুদেরকে একটু মেনশন করে দাও। রাব্বি হাসান আলবি বলছে ক্লিয়ার, মাহমুদুল হাসান বলছে ক্লিয়ার, নাফিস উলফত বলছে আমেরিকা, রাইট। তাহলে আমি আরেকবার বুঝাই, চলো লাস্ট লাস্ট ওয়ান। যে দেখো কত সাল? 1487 সাল। 1487 সালে পর্তুগালের একজন নাবিক, তিনি চিন্তা করছে আমি দেখি তো, তিনি যেহেতু নাবিক, তার কাজ কি জাহাজ নিয়ে ঘোরাফেরা করা, তো তিনি এইখান দিয়ে এসে, এটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা, এটা তো আফ্রিকা, আফ্রিকার উত্তম আশা অন্তরীপ, এটার এখান দিয়ে এখান দিয়ে যে একটা পথ আছে এটা আবিষ্কার করছেন। কিন্তু 1498 সালে ভাস্কো দা গামা এই পথে এসে একদম ভারতের কালিকট বন্দরে আসেন, যেই কালিকট বন্দরটা আবার তৈরি করছে আরবরা। আর এই যে কলম্বাস, তিনি 1492 সালে আমেরিকা তৈরি করছেন, ঠিক আছে? তিনি সরি, আমেরিকা কি বলে আবিষ্কার করছেন, আমেরিকা আবিষ্কার করছেন। আচ্ছা, তাহলে এটা আমাদের শেষ। এবার আমরা সেকেন্ড কোশ্চেনে যাব। এই যে সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে, চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন হয় কত সালে? অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। চিরস্থায়ী বন্দোবস্ত, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। সবাই একটু অ্যান্সার করে ফেলো তো। চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে প্রবর্তন করা হয়? চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে প্রবর্তন করা হয়? 1633, 1770, 1793, 1765। চিরস্থায়ী বন্দোবস্ত, আমি সবার অ্যান্সার দেখবো, সবাই। ওকে, সবাই একটু অ্যান্সার করে ফেলো। চিরস্থায়ী বন্দোবস্ত,
না সমস্যা নেই। তারপরে তাহলে এটার অ্যান্সার কারা কারা দিছো একটু দেখে নেই। শাবনাজ আক্তার সুমনা বলছে 2 এর সি, সে বলছে 1793, নাফিসা উলফাত বলছে 1793, তানিশা ইবনাত বলছে 1793, শাবনাজ আক্তার সমনা বলছে 1793, নূর কারিমা অথই বলছে 1793। আচ্ছা ঠিক আছে, তাহলে এটার অ্যান্সারটা হচ্ছে 1793। 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত কিন্তু প্রবর্তন করা হয়। এখন আমাদেরকে জানতে হবে এই যে 1633 সালে কি হয়েছে। 1633 সালে প্রথম ইংরেজরা বাংলার হরিহরপুরে কুঠি স্থাপন করে। খুব গুরুত্বপূর্ণ, আমরা শুধু বাংলারটা পড়ব। কুঠি স্থাপন করে। আমরা জানি যে ইংরেজরা বাংলায় আসেন কবে। ইংরেজরা হচ্ছে তোমার কোথায়? ইংরেজরা হচ্ছে তোমার ভারতবর্ষে আসেন কবে? ইংরেজরা ভারতবর্ষে আসেন 1600 সালে। ইংরেজরা ভারতে আসেন কত সালে? ইংরেজরা ভারতে আসেন 1600 সালে। আর 1633 সালে তারা বাংলায় আসে। কত সালে? 1633 সালে তারা বাংলায় আসে। 1633 সালে তারা বাংলার কোথায়? হরিহরপুরে কুঠি স্থাপন করে। হরিহরপুরে কুঠি স্থাপন করে, ঠিক আছে। আর 1770 সালে তোমার এখানে একটা দুর্ভিক্ষ হয়। কি হয়? দুর্ভিক্ষ হয়। এটাকে আমরা বলি 76-এর মনন্তর। এটাকে আমরা কি বলি? 76-এর মনন্তর, কারণ এটা 1176 সালে হয়। এটা তোমার ইংরেজি সাল হিসেবে 1770। ইংরেজি, এটা খুবই গুরুত্বপূর্ণ। ইংরেজি সাল হয় 1770, কিন্তু বাংলা সাল হয় 1176। এই জন্য এটাকে বলা হয় 76-এর মনন্তর। এই দুর্ভিক্ষে কিন্তু অনেক মানুষ মারা গেছে। 76-এর মনন্তর, 76-এর মনন্তর, ঠিক আছে। 76-এর মনন্তর 1176 সাল। বাংলায় হয় দুইটাই আসে, বাংলায় হয় 1176 আর ইংরেজিতে হয় 1770। এটা একটা দুর্ভিক্ষ হয়, ঠিক আছে। বুঝতে পারছো সবাই? আচ্ছা, আর এই যে 1765 এখানে হয় দ্বৈত শাসন। আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস, দ্বৈত শাসন। আর এই দ্বৈত শাসন কে চালু করে? রবার্ট ক্লাইভ। এখন তোমরা কোশ্চেন করতে পারো ভাইয়া দ্বৈত শাসনটা আবার কি? দ্বৈত শাসনটা তোমরা দেখবা তোমাদের আশেপাশে, আমি যদি একটু ইজিলি বুঝাই, তোমাদের আশেপাশে দেখবা তোমাদের এমন বন্ধু বান্ধব আছে যারা নিজের কথায় চলে না, তারা তাদের প্রিয়তমের কথায় চলে। হোক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, কোথাও যদি যায় বলে যায় আমি তো আজকে এখানে যাচ্ছি, আমি তো আজকে ওখানে যাচ্ছি, মানে তার মধ্যে তার নিজের শাসন নাই। তার মধ্যে কি হয়ে গেছে? দ্বৈত শাসন। সে যাই করে সেটা তার প্রিয়তমাকে বইলা যায়, ঠিক আছে। ঠিক এইরকম ভাবে বাংলা একটা শাসন ছিল, সেটার নাম হচ্ছে দ্বৈত শাসন, যেখানে ক্ষমতা থাকবে রাজার হাতে, কিন্তু হচ্ছে তোমার যে অর্থনৈতিক ব্যবস্থা বা অর্থনৈতিক ব্যবস্থা চালাবে ইংরেজরা। অর্থনৈতিক ব্যবস্থা বা অর্থনীতি বা এই রাজস্ব এগুলো উত্তোলন করবে ইংরেজরা। এটাই হচ্ছে দ্বৈত শাসন। বুঝতে পারছো? তাহলে সবাই বলো আমাকে যে এই চারটা জিনিস তোমরা অপশনে বুঝতে পারছো কিনা। 1633 সালে আমরা জানি ইংরেজরা বাংলায় আসে 1600 সালে, কিন্তু তারা কিন্তু ইংরেজরা উপমহাদেশে আসে 1600 সালে, কিন্তু বাংলায় কিন্তু আসে 1633 সালে। কোথায় প্রথম কুটি স্থাপন করে? হরিপুরে, ঠিক আছে, হরিহরপুরে। এবং দেখবা তোমরা যে 1770 সালে একটা দুর্ভিক্ষ হয়, যেটাকে আমরা বলি 76-এর মনন্তর, কারণ এটা ইংরেজিতে হয়েছে 1770 সালে আর বাংলায় হয়েছে 1176 সালে, ঠিক আছে। এবং 1793 সালে আমরা জানি চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয়, এবং 1765 সালে দ্বৈত শাসন রবার্ট ক্লাইভ করেন, ঠিক আছে। তাহলে বলো তোমরা বুঝতে পারছো কিনা। হ্যাঁ, চিরস্থায়ী বন্দোবস্ত লর্ড কর্নওয়ালিস করছে, রাইট। হ্যাঁ, লিখে রাখতে পারো, চিরস্থায়ী বন্দোবস্ত লর্ড কর্নওয়ালিস করেন, এটা লিখে রাখতে পারো। এগুলা সবই তোমাদের খন্দকার জিকে বইতে আছে। তারপর আমি কেন পড়াচ্ছি, আমি যেগুলো একদম গুরুত্বপূর্ণ, যেগুলো একদম না পড়লেই নয়,
যেগুলো তোমার অবশ্যই অবশ্যই পড়ে যেতে হবে আমি সেগুলোই পড়াবো, ঠিক আছে? তো আমি যেগুলো এখানে পড়াই দিব সেগুলোই তোমরা বেশি বেশি করে পড়বা, কারণ পরীক্ষায় কিন্তু এখান থেকেই বেশি প্রশ্ন আসে। যেহেতু আমরা অনেক বছর যাবত পড়াচ্ছি, তো আমরা আসলে বুঝি যে কোন কোশ্চেনটা কোন জায়গায় হইতে পারে এবং সেই কোশ্চেনটা আসলে আসার মতো কিনা, ঠিক আছে? দেখো, বাংলায় প্রথম কার আগমন করে, এই কোশ্চেনটা তোমরা অহরহ পাবা, অহরহ। জাস্ট তুমি একটা কোশ্চেন ব্যাংক খোলো, দেখবা প্রত্যেক জায়গায় কোশ্চেনটা পাবা। বাংলায় প্রথম কার আগমন করে? ইংরেজরা, ডাচরা, পর্তুগিজরা, ফরাসিরা? বাংলায়, ঠিক আছে? বাংলায় প্রথম কার আগমন করে? খুব গুরুত্বপূর্ণ, সবাই একটু অ্যান্সার করে ফেলো, আমি দেখব। বাংলায় প্রথম কারা আগমন করে? সবাই সবাই অ্যান্সার করো। এগুলা কিন্তু পরীক্ষায় আসে, বাংলায় প্রথম কারা আগমন করে, বাংলায় শেষে কারা আগমন করে, হ্যাঁ, এগুলা কিন্তু পরীক্ষায় আসে। মায়াবতী বলছে সি, পর্তুগিজ। তারপর আফসানা বলছে সি, শাবনাজ আক্তার সুমনা বলছে সি, নাফিসা উলফাত বলছে 3 এর সি, কে এইচ নাইম বলছে CR7 এর দেশ। আচ্ছা, এই তো খুব খুব সুন্দরভাবে বলছে, এটা আমার খুব ভালো লাগছে। এইভাবে তোমরা বলতে পারো চাইলে, ঠিক আছে? ওকে, হ্যাঁ, এভাবে তোমরা বলতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা দেখো, প্রথম কারা আসে? প্রথম আসে পর্তুগিজরা, প্রথম আসে পর্তুগিজরা, এবং তারা হচ্ছে হুগলিতে, তারা হচ্ছে হুগলিতে প্রথম তাদের কুঠি স্থাপন করে, হুগলিতে প্রথম কুঠি স্থাপন করে। তারপর দ্বিতীয় আসে কারা? দ্বিতীয় হচ্ছে তোমার, দ্বিতীয়ত ডাচরা আসে, দ্বিতীয়ত আসে ডাচ, ডাচ মানে হচ্ছে নেদারল্যান্ড, ডাচ মানে হচ্ছে নেদারল্যান্ড, নেদারল্যান্ড ওদেরকে আবার, আচ্ছা নেদারল্যান্ড পড়ো, আগে হল্যান্ড বলা হইতো, এখন আর হল্যান্ড বলা হয় না, তাদের কিন্তু তাদেরই পূর্ব নাম কিন্তু আগের হল্যান্ড, কি নাম? হল্যান্ড। আর ইংরেজরা ছিল তৃতীয়, ইংরেজরা তৃতীয়, আর ফরাসিরা হচ্ছে শেষ, ফরাসিরা হচ্ছে শেষ, মাঝখান দিয়ে আবার ডেনিসরাও আসছে, ঠিক আছে? সো এইভাবে তোমরা পড়তে পারো যে এই প্রথম হচ্ছে কারা? প্রথম হচ্ছে পর্তুগিজরা, দ্বিতীয় হচ্ছে ডাচ, তৃতীয় হচ্ছে ইংরেজ, আর শেষ হচ্ছে ফরাসিরা, শেষ হচ্ছে ফরাসিরা, ঠিক আছে? এর মধ্যে আবার দিলিমাররাও আছে, তারা চতুর্থ, আর এদেরকে আমরা ফরাসিদের পঞ্চম ধরতে পারি, ঠিক আছে? ডেনিশরা হচ্ছে চতুর্থ বলা যায়, হ্যাঁ। তাহলে এটা যদি বলা হয় শেষ কারা আসছে, তাহলে হচ্ছে ফরাসি। ফরাসিরা কোথায়, ফরাসিরা কোথায় কুটি স্থাপন করছে? ফরাসিরা হচ্ছে তোমার চন্দননগর, চন্দননগর, এটা পরীক্ষায় আসতে পারে, চন্দননগর। আর ইংরেজ তো বলছি, তারা হচ্ছে কোথায় করছে? হরিহরপুরে, হ্যাঁ। আর বাকিগুলো তোমাদের লাগবে না, ঠিক আছে? বাকিগুলো তোমাদের লাগবে না। তাইলে বাংলায় প্রথম কারা আগমন করে? আমরা পাইলাম ইংরেজ, তারপরে পাইলাম ডাচ, তারপরে হচ্ছে সরি, প্রথমে পর্তুগিজ, তারপরে ডাচ, তারপরে ইংরেজ, তারপর সবার শেষে আসে ফরাসিরা। ফরাসি মানে কারা? ফ্রান্স, ফরাসি হচ্ছে ফ্রান্সের যারা অধিবাসী তাদেরকেই ফরাসি বলা হয়, ঠিক আছে? ওকে, তারপরের কোশ্চেনটা আমরা দেখব। আচ্ছা, সাধারণ জ্ঞানে সর্বোচ্চ কমন পেতে এখনই সংগ্রহ করো খন্দকার জিকে, এই যে দেখতে পাচ্ছ গত বছর এখান থেকে 28টা কমন ছিল। ইনশাল্লাহ খুবই ছোট্ট একটা বই, এবং যা যা ইনফরমেশন প্রয়োজন সেটাই কিন্তু এই বইতে পাবা, অপ্রয়োজনীয় অনেক বেশি ইনফরমেশন পাবা না। বইটা খুব সুন্দরভাবে সাজানো, এবং এই বইটাই কিন্তু আমরা প্রতিদিন ক্লাসে শেষ করে দিচ্ছি, এবং খুব শীঘ্রই তোমরা এক্সাম পাবা, খুব শীঘ্রই তোমরা মাত্র 10 টাকা দিয়ে এক্সাম, তোমরা হচ্ছে প্রায় 30টার মতো এক্সাম পাবা। তাহলে বুঝতে পারতেছো তোমরা আসলে কি জিনিস পাচ্ছ, যারা এখনো বইটা কিনো নাই, কারণ এই বই থেকে আমরা কিন্তু হচ্ছে এক্সামগুলো নিব, এবং এই বইয়ের উপরেই আমরা কিন্তু ক্লাসগুলো নিচ্ছি, ঠিক আছে? তো অবশ্যই বইটা যারা এখনো সংগ্রহ করো নাই, তারা সংগ্রহ করে ফেলো। আচ্ছা, দ্বৈত শাসন প্রতিষ্ঠা করেন কে? এটা অলরেডি আমি বলে ফেলছি, তারপর তোমরা অ্যান্সার দাও, দেখি কার কার মনে আছে। দ্বৈত শাসন প্রতিষ্ঠা করেন কে? সবাই সবাই অ্যান্সার দাও। দ্বৈত শাসন, হুম হুম, এই তো অ্যান্সার হচ্ছে রাব্বি হাসান আলবি বলছে 4-এর এ লর্ড ক্লাইভ, সেতু চৌধুরী বলছে 4-এর এ লর্ড ক্লাইভ, কে এস নাইম। আচ্ছা, আমি যদি তোমাদেরকে একটু বলি ভাইয়া, সবাই সবাই জাস্ট আমি 1 সেকেন্ড 5 সেকেন্ড টাইম দিলাম, সবাই একটু একটা করে শেয়ার করো জাস্ট,
দেখো আমরা তোমাদের জন্য এই যে দেখো একদম ফ্রিতে কিন্তু ক্লাস নিচ্ছি, তাই না? সো তোমরা একটা ফ্রিতে বিনামূল্যে একটা ক্লাস পাচ্ছ। আমরা তোমাদের জন্য এই যে এত কষ্ট করে মনে করো স্লাইড বানাই, আবার ক্লাস নেই, আবার এক্সামও নিব। সো তোমরা একটু কি করতে পারো, তোমরা একটু কষ্ট করে কিন্তু ক্লাসটা শেয়ার করে দিতে পারো। হ্যাঁ, তোমরা শেয়ার করলে আমাদের কিন্তু খুব ভালো লাগবে। সো একটু আমি সবাইকে, একদম সবাইকে বলবো, সবাই জাস্ট একটা করে শেয়ার করে দাও। সবাই জাস্ট একটা করে শেয়ার করে দাও, আর ক্লাসে একটা লাভ রেক দিয়ে দাও। ক্লাসে একটা লাভ রেক দিয়ে দাও, ঠিক আছে? তাহলে কি হবে, ক্লাসটা আরো বন্ধুরাও দেখবে, এবং যারা আরো আছে, তারা যারা জানে না যে এই খন্দকার জিকে বা লিজেন্ড কেয়ারে হচ্ছে প্রত্যেকদিন ক্লাস হয়, তারা কিন্তু ক্লাসটাতে আসতে পারবে। সো আমি জাস্ট তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব, সবাই প্লিজ ক্লাসটা একটু শেয়ার করে দাও, ঠিক আছে? সবাই সবাই শেয়ার করে দাও। ওকে, তাহলে চলো আমি আর কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করে দিই। হ্যাঁ, দেখো এখানে আমরা কি বলছি, দ্বৈত শাসন প্রতিষ্ঠা করেন কে? দ্বৈত শাসন প্রতিষ্ঠা করেন হচ্ছে লর্ড ক্লাইভ। দ্বৈত শাসন প্রতিষ্ঠা করেন লর্ড ক্লাইভ। এবং এই যে ওয়ারেন হেস্টিংস, তিনি হচ্ছেন এটা বিলোপ করেন। দ্বৈত শাসন ব্যবস্থা তিনি বিলোপ করছেন। আবার তিনি আরেকটা জিনিস করছে, রাজস্ব বোর্ড গঠন করছে। রাজস্ব বোর্ড, এটা পড়বা, রাজস্ব বোর্ড গঠন করছে তিনি। তাহলে আমরা পাইলাম যে দ্বৈত শাসন প্রতিষ্ঠা করেন কে? লর্ড ক্লাইভ। এবং দ্বৈত শাসন বিলোপ করেন কে? ওয়ারেন হেস্টিংস। দ্বৈত শাসন বিলোপ করেন কে? ওয়ারেন হেস্টিংস, ঠিক আছে? দ্বৈত শাসন বিলোপ করেন ওয়ারেন হেস্টিংস। তারপরে তোমরা চাইলে আরো বলতে পারো যে প্রথম ব্রিটিশ গভর্নর, প্রথম ব্রিটিশ গভর্নর, বাংলার প্রথম ব্রিটিশ গভর্নর, এটা মনে রাখতে পারো। বাংলার প্রথম ব্রিটিশ গভর্নর কে ছিল? লর্ড ক্লাইভ। এবং দ্বৈত শাসন প্রবর্তন করেন। দ্বৈত শাসন প্রবর্তন করেন। ওই যে যেটা বলছিলাম যে ক্ষমতা, রাজ্য চালাবে রাজা, কিন্তু কর, তারপর হচ্ছে রাজস্ব, এগুলা কে উঠাবে? এগুলা উঠাবে ইংরেজরা। এটাই হচ্ছে দ্বৈত শাসন, ঠিক আছে? তাহলে বাংলার প্রথম ব্রিটিশ গভর্নর কে? লর্ড ক্লাইভ। দ্বৈত শাসন লর্ড ক্লাইভ করে। ওয়ারেন হেস্টিংস, তিনি হচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থা বিলোপ করেন। দ্বৈত শাসন ব্যবস্থা বিলোপ করেন। আর তিনি আরেকটা করেন, সেটা হচ্ছে রাজস্ব বোর্ড গঠন করেন। এবং লর্ড কর্নওয়ালিস, সেটা আমরা বলছি, তিনি চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন। কি করেন? চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন। এবং তিনি জমিদারি ব্যবস্থা প্রবর্তন করেন। জমিদারি ব্যবস্থা প্রবর্তন করেন। এবং তিনি সূর্যাস্ত আইন করেন, যে ওই তোমার যতক্ষণ পর্যন্ত সূর্য আছে ততক্ষণ পর্যন্ত, তখন তো যেহেতু জমিদারি প্রথা, দেখো এই যে জমিদারি ব্যবস্থা, এই জমিদারি ব্যবস্থার মানে কি, ধরো তখন আর কোনো কৃষকের নিজস্ব জমি থাকতে পারবে না। সেই জমিগুলা একটা এরিয়া শুধু জমিদারের হাতে থাকবে। জমিদার যেই কৃষককে হচ্ছে তোমার এই জমিগুলা চাষ করতে দিবে, সে যদি ওই একটা নির্দিষ্ট সময়ের সূর্য ডুবার আগ পর্যন্ত যদি হচ্ছে সে কর দিতে ব্যর্থ হয়, তাহলে সেই জমি নিলামে উঠবে এবং নিলামে অন্য একজন কৃষককে দেওয়া হবে। তো আগের মানুষের তো নিজস্ব কিছু ছিল না, তো যদি জমিগুলা অন্য কাউকে দিয়ে দেয়, সে চাষ করতে না পারে, তখন কিন্তু সে না খেয়ে মরা লাগে। একটা মরা লাগতো আর কি, এরকম একটা ব্যবস্থা ছিল যে না খেয়ে থাকতে হতো। তো এই জন্য এই সূর্যাস্ত আইনটা ছিল খুবই অমানবিক। এবং এগুলা কে করছে? এই যে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন, জমিদারি ব্যবস্থা প্রবর্তন, সূর্যাস্ত আইন, এগুলা করছে লর্ড কর্নওয়ালিস। তিনটাই মনে রাখতে হবে। এবং লর্ড উইলিয়াম বেন্টিং, তিনি কিন্তু তোমার হচ্ছে সতীদাহ প্রথা বিলোপ করেন। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া সতীদাহ প্রথা তো রাজা রামমোহন রায় বিলোপ করছে, তাই না? সতীদাহ প্রথা রাজা রামমোহন রায় বিলোপ করছে বলতে পারো, বাট না, রাজা রামমোহন রায় কিন্তু হচ্ছে কোনো সরকার ছিল না, গভর্নমেন্ট ছিল না। তিনি একটা এলাকার মানে হচ্ছে খুবই ভারতীয় রেনেসার জনক বলা হয় তাকে। তো ওই সময় গভর্নর ছিল কিন্তু লর্ড উইলিয়াম বেন্টিং। কিন্তু সহায়তা করছে রাজা রামমোহন রায়। সহায়তা কে করছে? রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়ের সহায়তায় কে এই প্রথাটা করেন? এটা করছেন লর্ড উইলিয়াম বেন্টিং। শেষে একটা ক আছে, লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা বিলোপ করেন। তাহলে বুঝতে পারছো যে সতীদাহ প্রথা আসলে বিলোপ করেন কে? সতীদাহ প্রথা বিলোপ করছে লর্ড উইলিয়াম বেন্টিং, কিন্তু কার সহায়তায়? কোশ্চেনটা হচ্ছে কার সহায়তায়? সহায়তা করছে হচ্ছে রাজা রামমোহন রায়। তাহলে বলো এখন তোমরা বুঝতে পারছো কিনা?
বুঝতে না পারলে আবার বলো, আমি আবার বুঝাবো, কোনো সমস্যা নাই। ঠিক আছে। ওকে, হ্যাঁ। তারপরে দেখো, এখানে তো আমরা লর্ড উইলিয়াম বেন্টিং এর কথা বললাম, আরেকটা উদাহরণ দিতে পারি, সেটা হচ্ছে লর্ড ডালহৌসি। সেটা কি? লর্ড ডালহৌসি। এই লর্ড ডালহৌসি কিন্তু একটা আইন করছে, সেটা হচ্ছে বিধবা বিবাহ প্রবর্তন। আগে কিন্তু বিধবাদের বিবাহ দেওয়া হইতো না, বিধবাদের বিবাহ হইতো না, কিন্তু এই বিধবা বিবাহ প্রবর্তনটা চালু করে কে? চালু করে লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি। আর কার সহযোগিতায়? সহযোগিতা করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সহযোগিতা করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এটাও খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমরা দুইটা জিনিস জানলাম, যে সতীদাহ প্রথা বিলোপ করছেন লর্ড ডালহৌসি, লর্ড উইলিয়াম বেন্টিং, কিন্তু তাকে সহযোগিতা করে রাজা রামমোহন রায়। আর এই বিধবা বিবাহ প্রবর্তন করছে লর্ড ডালহৌসি, কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেটাতে সহযোগিতা করছে। ঠিক আছে, তিনি সেটাতে সহযোগিতা করছে। ওকে, সহযোগিতা করছে। আরেকজন আছে লর্ড মেয়, তিনি হচ্ছে আদমশুমারি প্রথম প্রবর্তন করেন। লর্ড মেয় আদমশুমারি প্রবর্তন করেন। আদমশুমারি প্রথম, আদমশুমারি চালু করে, তিনি আদমশুমারি প্রথম চালু করে, হ্যাঁ, উপমহাদেশে। তো এগুলাই পড়লে হবে, তারপর বাকিগুলো তোমরা গুরুত্বপূর্ণগুলা আমরা যখন আমাদের কোর্সে পড়াই দিব গুরুত্বপূর্ণগুলা। ঠিক আছে, ওকে। আশা করি এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছো। ওকে, ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। তাহলে কি কেউ কি সস নিবা? সস কেউ চাইলে একটা সস নিতে পারো, সস স্ক্রিনশট নিতে পারো। ওকে, ক্লিয়ার। ক্লিয়ার ম্যান শ্যাম্পু। ঠিক আছে, ওকে। আশা করি সবার ক্লিয়ার। এইবার চলো আমরা নেক্সট যে কোশ্চেনটা, সেই কোশ্চেনটা সলভ করি। ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে বাংলায় প্রথম বিদ্রোহ হয় কোনটি? খুবই গুরুত্বপূর্ণ। ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে বাংলায় প্রথম বিদ্রোহ হয় কোনটি? খুব গুরুত্বপূর্ণ। এটাতে অনেকে গিট্টু লাগায় ফেলে, আমি জানি এটাতে অনেকে গিট্টু লাগায়, কিন্তু সেই গিট্টুটা আজকে আমি ছুটে দিব, সেই গিট্টুটা আজকে ছুটে দিব। চলো, এটা কি হবে? চাকমা, সিপাহী, ফকির সন্ন্যাসী, নীল বিদ্রোহ। দেখি এটা কে কে পারে। ওকে, তাহলে সবাই এটা আনসার করো, আমি দেখবো এটা কে কে পারে। সবাই সবাই অ্যান্সার করো। সবাই অ্যান্সার না করলে আসলে দেখতে ভালো লাগে না। আগে তোমরা অ্যান্সার করো, ভুল হোক যাই হোক তোমরা অ্যান্সার করো, তারপরে আমি বিস্তারিত সেটা বলে দিব। ঠিক আছে, তাহলে কি হবে? চাকমা বিদ্রোহ, সিপাহী বিদ্রোহ, ফকির সন্ন্যাসী বিদ্রোহ, নীল বিদ্রোহ। ওকে, মায়াবতী বলছে গ, সিপাহী ফকির সন্ন্যাসী বিদ্রোহ। তানিশা ইবনাথ বলছে সিপাহী বিদ্রোহ। মায়াবতী, শাবনাজ আক্তার, সুমা, নুসরাত নাফসি। আচ্ছা, এক একজন এক একটা বলছে। অ্যান্সারটা হবে ফকির সন্ন্যাসী বিদ্রোহ। এই ফকির সন্ন্যাসী বিদ্রোহ দেখো, এটা হচ্ছে তোমার, তোমরা একটু মনে রাখবা যে এই ফকির আসলে কারা। ফকির, ফকির বলা হয় মুসলিমদের। ওই যে আমরা বলি না, আমরা কিন্তু বলি হচ্ছে ফকিরে ভিক্ষা দে, হ্যাঁ, এই একটা জিনিস আছে, হ্যাঁ, কিন্তু ফকির আসলে কোন ফকির? ফকির, দরবেশ, এগুলা হচ্ছে মুসলিম। মুসলিম যারা ধর্মগুরু, মুসলিম ধর্মগুরু, তাদেরকে ফকির বলা হতো। আর হিন্দু যারা ধর্মগুরু, যারা জীবন যৌবন সব ত্যাগ করে, সংসার ত্যাগ করে, মানুষ ত্যাগ করে, যারা পাহাড়ে গিয়ে কি করেন? তারা হচ্ছে আরাধনা করেন, তারা হচ্ছে মনে করো যে ব্রত গ্রহণ করেন, হ্যাঁ, শুধু সৃষ্টিকর্তার কাছে নৈকট্য লাভ করেন, তারাই হচ্ছে সন্ন্যাসী, তারাই হচ্ছে ফকির। তারা এই জীবনের মোহ মায়া ত্যাগ করে সবকিছু, বিয়ে, বাচ্চা, সংসার, চাকরি, তারপর খাওয়া, সব কিছু ত্যাগ করে তারা শুধু সৃষ্টিকর্তার নৈকট্য লাভের আশায় তারা হচ্ছে কি করেন? সংসার ত্যাগ করেন এবং পথে ঘাটে ঘুরে বেড়ান। এবং তারা একটা সময় রেওয়াজ ছিল যে তারা হচ্ছে এই পথে ঘাটে ঘুরে ঘুরে মানুষের বাসা থেকে
যা পাইতেন তাই দিয়ে, মানে কাইন্ড অফ ভিক্ষাবৃত্তি টাইপের। হ্যাঁ, তারা হচ্ছে ওইটাকে যদিও আগে ভিক্ষা বলতো না, ওটাকে অন্য কিছু বলতো। তো এটাকে হচ্ছে গুরু দক্ষিণা বলা হইতো। বাট এটা হচ্ছে পরবর্তীতে তোমার হচ্ছে যারা ইংরেজরা তারা হচ্ছে আইন করে এটা বন্ধ করার চেষ্টা করে। তখনই এই ফকির এবং সন্ন্যাসীরা আন্দোলন শুরু করে। এই ফকিরদের আন্দোলনটা হয় আমাদের উত্তরবঙ্গে, ঠিক আছে। ফকিরদের আন্দোলনটা উত্তরবঙ্গে, এবং এটা করেন হচ্ছে মজনু শাহ। এবং এই সন্ন্যাসীটা হচ্ছে তোমার ভবানী পাঠক করে। ভবানী পাঠক এটার নেতা ছিল। এবং ফকির সন্ন্যাসী বিদ্রোহ এটা দমন করেন ওয়ারেন হেস্টিংস। মনে রাখবা, এটা দমন করার চেষ্টা করেন ওয়ারেন হেস্টিংস। এবং তিনি এটার নাম দিছিলেন কৃষক বিদ্রোহ। তাহলে এইগুলো আমাদের একটু পড়তে হবে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে বাংলায় যে প্রথম বিদ্রোহটা হয়, মনে রাখবা প্রথম বিদ্রোহ কার বিরুদ্ধে? ইস্ট ইন্ডিয়া। এখানে কিন্তু ইংরেজদের বিরুদ্ধে হয় নাই, এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেটা ছিল সেটার বিরুদ্ধে হয়েছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে। ফকির সন্ন্যাসী বিদ্রোহ। সবাই বুঝতে পারছো কিনা বলো, ডান লিখো। বুঝতে পারলে ডান লিখো। বুঝতে পারলে ডান লিখো। ঠিক আছে। ওকে, তারপরে আসো। আচ্ছা ভাই, আপনি আমার কমেন্টস পড়েন না কেন? রাব্বি হাসান, কি বলো? পড়তেছি তো, আমি তো পড়তেছি। ওকে, পড়তেছি। আচ্ছা, তারপরে আসো। আচ্ছা, যারা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা, যারা সেকেন্ড টাইমার বা ফার্স্ট টাইমার, যাদের চিন্তা ভাবনা জাহাঙ্গীরনগর ভিত্তিক, কারণ জাহাঙ্গীরনগরের কোশ্চেনটা একটু ইউনিক হয়, একটু আলাদা হয়। তুমি ঢাকা ইউনিভার্সিটি প্রিপারেশন নিলে যেই প্রিপারেশন, সেটা দিয়ে তুমি রাজশাহী চট্টগ্রামে পারবা, বিউপিতে পারবা না, কিছুটা চেঞ্জ আছে। বাট জাহাঙ্গীরনগরেরটা একটু আরো বেশি ইউনিক, এখানে ম্যাথ আছে, এখানে আরো হাবিজাবি কোশ্চেনটা একটু অন্যরকম হয়, যেটা তুমি নর্মাল প্রিপারেশন নিলে পারবা না। তো এক্ষেত্রে তোমরা যদি চাও, আমাদের জেইও কোর্সটা আমাদের বাংলাদেশের মধ্যে বেস্ট জাহাঙ্গীরনগর কোর্স, কিন্তু আমাদের এটা, তোমরা এটা চাইলে করতে পারো, জিও ক্র্যাশ কোর্স এবং হচ্ছে ক্যাপ্টেন। তো এখানে হচ্ছে বাংলার জন্য 20টা ক্লাস দিচ্ছি, ইংলিশের জন্য 20টা ক্লাস দিচ্ছি, জিকে বেসিক প্লাস সাবজেক্টিভ। অর্থাৎ তুমি বি ইউনিটে দেখবা শুধু কি হয়, বি ইউনিটে শুধু দেখবা যে নর্মাল কোশ্চেন আছে, আর সি ইউনিটে গেলে দেখবা যে ইতিহাস, দর্শন, তারপর হচ্ছে তোমার ফিলোসফি, সাংবাদিকতা, এরকম সব জায়গা থেকে কোশ্চেন আছে। তুমি ওইখানে ওই নর্মাল জিকে পড়ে গেলে পারবা না। সো এখানে সব মিলে আমরা 30টা প্লাস, এর বেশি লাগলেও দিচ্ছি। জেনারেল ম্যাথে 12টা দিচ্ছি, আইকিউতে 12টা দিচ্ছি, ঠিক আছে। তারপরে এখানে তুমি প্রতি সপ্তাহে জুম গাইডলাইন সেশন, ফাইনাল সাজেশন, তারপর হচ্ছে সবকিছু পাবা। তোমরা চাইলে একটা স্ক্রিনশট নাও, মাত্র 3500 টাকায়, মাত্র 3000। সবাই একটা স্ক্রিনশট নাও, সবাই স্ক্রিনশট নাও, একটা স্ক্রিনশট নিয়ে রাখো। যারা ভর্তি হইতে ইচ্ছুক তোমরা এখানে ভর্তি হইতে পারবা, ঠিক আছে। পেজে নক দিবা, যারা ভর্তি হইতে ইচ্ছুক তোমরা পেজে নক দিবা। ওকে, ডান। আচ্ছা, তাহলে এবার আসো তারপরেরটা দেখি। এই যে আগেরটা আমরা পড়ছিলাম যে কোনটা ইংরেজদের তোমার হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে প্রথম বিদ্রোহ কোনটা, আর এখানে আমরা পড়তেছি যে ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রথম ধাপ কোন বিদ্রোহ। তাহলে এটার অ্যান্সার করো দেখি, এটা কে পারে। ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রথম বিদ্রোহ। দুইটা কোশ্চেনে অনেক বেশি গিট্টু লাগে, এই জন্য দুইটা কোশ্চেন আমি পরপর দিয়ে দেখাই দিচ্ছি যে আসলে কোন জায়গায় তোমাদের প্রবলেমটা হবে, ঠিক আছে। ওকে, সবাই, ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রথম বিদ্রোহ কোনটা? সবাই আনসার করে ফেলো। হুম, ওকে, ঠিক আছে। তাহলে যারা অ্যান্সারটা দিছো, দেখে খুব ভালো লাগতেছে আমার যে সবাই অ্যান্সার দিচ্ছ আসলে। ওকে, আচ্ছা, যারা সিপাহী বিদ্রোহ দিছো সবার অ্যান্সারটা হয়েছে, এটা কি হবে? সিপাহী বিদ্রোহ। দেখো, প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে এই সিপাহী বিদ্রোহটা কত সালে হয়। সিপাহী বিদ্রোহটা হয় 1857 সালে,
1857 সালে। তো এটা আসলে কেন হয়েছে, এই বিদ্রোহটা কেন হয়েছে? দেখো, প্রথমেই এনফিল্ড নামক এক ধরনের এনফিল্ড এনফিল্ড নামে এক ধরনের অস্ত্র ইংরেজদের যে হচ্ছে কোম্পানি, সেই কোম্পানিতে দেওয়া হয়। হ্যাঁ, এনফিল্ড। তো এই এনফিল্ড নামক যে অস্ত্র, সেটার এই যে উপরে মাথায়, ওইটা যেমন আমরা বোম খুলি না, মুখ দিয়ে একটা দেখবা যে বাংলা সিনেমায় দেখায় যে বোমগুলো কি হয়, মুখ দিয়ে এটা পিনটা খোলে, তারপরে দপ করে মারে, তারপরে সব ব্রাস্ট। তো এই যে এনফিল্ড, এটারও মনে করে যে হচ্ছে অস্ত্রটার বা বন্দুকটার, এটা হচ্ছে এক ধরনের বন্দুক। এনফিল্ডটা কি, এনফিল্ড তোমরা আবার কেউ ভাইবে না রয়্যাল এনফিল্ড, এটা কোনো বাইক না, এটা হচ্ছে কি এক ধরনের বন্দুক। তো এই বন্দুকটার মুখ থেকে আর কি হচ্ছে, এটার মাথাটা হচ্ছে মুখ দিয়ে খোলা লাগে, সেটাকে বলা হয় কার্তুজ। সেটাকে বলা হয় কি, কার্তুজ। তো এমন একটা গুজব ছড়ায় যায় যে কার্তুজটা গরু এবং শূকরের চর্বি দিয়ে তৈরি করা। এখন স্বভাবতই মনে করে যে হিন্দু যারা আছে তারা হচ্ছে গরুর চর্বি এটা মুখে লাগাইতে যাবে না, আর মুসলিম যারা তারা শূকরের চর্বি এটা মুখে লাগাইতে যাবে না, তাই না? তো এই যে জিনিসগুলা, এটা গুজবটা ছড়ায় যায়, এবং ছড়ায় গেলে যারা হচ্ছে তোমার এই যে যারা আছে ভারতীয়, তারা এটার বিরুদ্ধে প্রতিবাদ করে, এবং মঙ্গল পাণ্ডে এটাতে নেতৃত্ব দেয়। পরবর্তীতে তাকে ফাঁসি দেওয়া হয়। মঙ্গল পাণ্ডে, তাকেই এখানে প্রথম শহীদ করা হয়, এবং ধীরে ধীরে এই আন্দোলন আরো বাড়ে। পরবর্তীতে তোমার হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহ যে আছে, এখানে তারও আরো অনেক কাহিনী আছে। তিনি কিন্তু হচ্ছে মোগল সম্রাট, শেষ মোগল সম্রাট, তাই না? তো এই দ্বিতীয় বাহাদুর শাহ তিনিও আন্দোলনে নেতৃত্ব দেন। তিনি আন্দোলনে কি করেন, নেতৃত্ব দেন। এই তার নেতৃত্ব দেওয়ার পিছনে কারণ আছে, কারণ ইংরেজরা এমন কিছু নিয়ম করে যে যদি কোনো সম্রাটের নিজস্ব কোনো ছেলে না থাকে, সে যদি অন্য কোনো ছেলে দত্তক নেয়, তাও তার এই যে রাজ্য বা তার সম্পত্তি সেই ছেলেকে দিয়ে যেতে পারবে না। এরকম আরো অনেক কাহিনী আছে, অনেক ব্যাকগ্রাউন্ড, সেগুলো আমি বিস্তারিত ক্লাসে পড়াবো। তো এই যে দ্বিতীয় বাহাদুর শাহ, তিনি আন্দোলনে নেতৃত্ব দেন। নেতৃত্ব দেওয়ার কারণে তোমার দিল্লি টিল্লি এই জায়গার যত সিপাহীরা আছে, তারা হচ্ছে এই পুরা দিল্লি দখল করে, সেখানে রাজা হিসেবে ঘোষণা করে দ্বিতীয় বাহাদুর শাহকে। কিন্তু পরবর্তীতে এই 1857 সালে গিয়ে হচ্ছে তোমার তারা হচ্ছে পরাজিত হয়। পরবর্তীতে তারা পরাজিত হয়, এবং পরাজিত হওয়ার পরে তারা হচ্ছে তোমার হচ্ছে 1900 এটা শুরু হয় কবে, 1857 সালে, এবং 1858 সালে এই রানী ভিক্টোরিয়ার হাতে ক্ষমতা চলে যায়। আগে তো কোম্পানির হাতে ক্ষমতা ছিল, পরে রানী ভিক্টোরিয়ার হাতে ক্ষমতা চলে যায়, রানী ভিক্টোরিয়া। এবং এই রাজা দ্বিতীয় বাহাদুর শাহকে কোথায়, রেঙ্গুনে, বা বর্তমান রেঙ্গুন বা মিয়ানমার, হ্যাঁ, রেঙ্গুন বা ইয়াঙ্গুন, যেটা হচ্ছে মিয়ানমারে, সেখানে তাকে কি করা হয়, প্রেরণ করা হয়, একটা কাস্টডিতে রাখা হয়, ঠিক আছে, নির্বাসনে পাঠানো হয় আর কি। তো এই 1858 সালে ভিক্টোরিয়া ক্ষমতা গ্রহণ করে, এবং 1858 সালে তারপর থেকে রানী শাসন শুরু হয়। আগে ছিল কোম্পানির শাসন, আর তারপর থেকে 1858 সালে রানীর শাসন শুরু হয়। কার শাসন, রানীর শাসন শুরু হয়, ঠিক আছে, 1858 সালে। তো এইটাই ছিল মূলত, যেহেতু ইংরেজদেরকে এখান থেকে হটিয়ে তারা হচ্ছে এই যে রাজা দ্বিতীয় বাহাদুর শাহকে নিয়ে হচ্ছে রাজা হিসেবে ঘোষণা করে, এই জন্য এটাকে বলা হয় এই স্বাধীনতা আন্দোলনের প্রথম ধাপ বা প্রথম বিদ্রোহ। বুঝতে পারছো, স্বাধীনতা আন্দোলনের প্রথম ধাপ বা বিদ্রোহ বলা হয় এটাকে। ওকে ভাইয়া, মেয়েদের কমেন্ট বেশি পড়ে, ক্লাসে মেয়েরা বেশি, আমি কি করবো ভাই? ক্লাসে যা তাকাই সবই হচ্ছে মেয়ে, ছেলে খুব কম। আচ্ছা, বাঁধন হোসেন শান্ত বলছে ভাই আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। আচ্ছা, কোথায় ভুল হচ্ছে একটু বইলো তো আমাকে। না সমস্যা নাই, ভুল হইতেই পারে, ঠিক আছে, তো আমাকে একটু বইলো, হ্যাঁ, যে জায়গাটা ভুল হয়েছে সেটা আমি কারেকশন করে দিব। ওকে, তারপরে দেখো, ভারতে মুসলিম জাগরণের প্রথম অগ্রদূত কে? ভারতে মুসলিম জাগরণের প্রথম অগ্রদূত কে? নওয়াব আব্দুল লতিফ, সৈয়দ আমির আলী, স্যার সৈয়দ আহমেদ, রাজা রামমোহন রায়। এটা কি হবে বলো? মিলন মিয়া বলছে 7-এর বি, সৈয়দ আমির আলী। আচ্ছা, সবাই অ্যান্সার করো, এটা কি হবে? ভারতে মুসলিম জাগরণের প্রথম অগ্রদূত, মুসলিম জাগরণ, আগে কোশ্চেনটা ভালো মতো বুঝো যে মুসলিম জাগরণ, ঠিক আছে, আমি এখানে শুধু ইংরেজি শিক্ষা বলি নাই, বলছি মুসলিম জাগরণ।
হুম হুম সবাই তো কমেন্ট করতেছো না। এই যে এখন এখন আমি কমেন্ট পড়ার জন্য বসে আছি, বাট তোমরা কমেন্ট করতেছো না। আচ্ছা, সেতু চৌধুরী বলছে 7-এর এ, নওয়াব আব্দুল লতিফ। রাব্বি হাসান বলছে সি, কেস নাইম বলছে ক, মায়াবতী বলছে সঠিক মনে নাই, ভুল করার পর ফোনের কাছে থেকে 5 মিনিট দূরে ছিলাম। আচ্ছা ঠিক আছে, সমস্যা না। আচ্ছা তাহলে এটার অ্যান্সারটা দেখো, এটার অ্যান্সারটা হবে দেখো, ভারতে মুসলিম জাগরণের প্রথম অগ্রদূত হচ্ছে স্যার সৈয়দ আহমেদ। স্যার সৈয়দ আহমেদ হচ্ছে মুসলিম জাগরণের অগ্রদূত। তিনি কিন্তু হচ্ছে আবার আলীগড় আন্দোলনের জনক, মনে রাখবা, আলীগড় আন্দোলনের জনক, আলীগড় আন্দোলনের জনক। তিনি হচ্ছে এই একটা আলীগড় বিশ্ববিদ্যালয় আছে, সেখানে মুসলমানদের জন্য তোমার হচ্ছে ইংরেজি শিক্ষা এবং হচ্ছে আধুনিক শিক্ষা, এই শিক্ষাগুলো নিয়ে এই স্যার সৈয়দ আহমেদ কাজ করছে। ঠিক আছে। আর নওয়াব আব্দুল লতিফ তিনি তিনি কিন্তু হচ্ছে মুসলিম সাহিত্য সমাজ বা মুসলিম লিটারেরি সোসাইটি, মনে রাখবা এটা অনেক বেশি পরীক্ষায় আসে। মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠা করেন কে? মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠা করে নওয়াব আব্দুল লতিফ। এবং তিনি কিন্তু ইংরেজি শিক্ষায়, মুসলমানদের ইংরেজি শিক্ষায় ভূমিকা পালন করছে, ইংরেজি শিক্ষায়ও ভূমিকা পালন করছে, ইংরেজি শিক্ষায় ভূমিকা পালন করছে। আর এই যে সৈয়দ আমির আলী, তার একটা বই আছে দ্য স্পিরিটস অফ ল, অনেক বেশি পরীক্ষা আসে। দ্য স্পিরিটস অফ ল অনেক বেশি পরীক্ষা আসে। দ্য স্পিরিটস অফ ল, সরি আরে ল না, কি বলতেছি, ইসলাম, ইসলাম, দ্য স্পিরিট অফ ইসলাম, দ্য স্পিরিট অফ ইসলাম। হ্যাঁ হ্যাঁ এটাই এটাই। আচ্ছা ওকে, প্যারা নাই, সবকিছু তো মনে থাকবে ব্যাপারটা এমন না, তাই না? ধীরে ধীরে ক্লাস করতে করতে তোমাদের তো এখনো অনেক সময় আছে, এখনো আরো 2 থেকে 3 মাস সময় আছে, সো ধীরে ধীরে এটা করতে পারবা। ভাইয়া, কোম্পানি শাসনের বিরুদ্ধে প্রথম বিদ্রোহ হয় ফকির সন্ন্যাসী বিদ্রোহ। কোম্পানি শাসনের বিরুদ্ধে যে বিদ্রোহ, সেটাকে স্বাধীনতার জন্য না, বিদ্রোহ না। আচ্ছা, বাদন হোসেন শান্ত, তুমি যেটা বলছো যে ব্যাপারটা হয়েছে এমন যে তোমার তোমার কোম্পানির বিরুদ্ধে প্রথম বিদ্রোহ, একটা হচ্ছে কোম্পানির বিরুদ্ধে বিদ্রোহ, শুধু বিদ্রোহ, আর একটা হচ্ছে স্বাধীনতার জন্য বিদ্রোহ, দুটো কিন্তু আলাদা না। একটা হচ্ছে কোম্পানির বিরুদ্ধে বিদ্রোহ, জাস্ট শুধু এখানে কিন্তু স্বাধীন হইতে চায় নাই। যেটা ফকির সন্ন্যাসী আন্দোলন, সেখানে কিন্তু স্বাধীন হইতে চায় নাই। তারা কি করছে? জাস্ট প্রথম বিদ্রোহ করছে, যে ইংরেজরা একটা আইন করছে, আমরা সেটার বিরুদ্ধে আমরা বিদ্রোহ করলাম। কিন্তু তারা কিন্তু স্বাধীন হইতে চায় নাই, যে আমরা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে স্বাধীন হয়ে যাব বা ইংরেজদের থেকে আমরা স্বাধীন হব, ইংরেজরা এখানে বাণিজ্য টাণিজ্য করতে পারবে না। কিন্তু তোমার 1857 সালে যেটা হয়েছে, 1857 সালে যে সিপাহী বিদ্রোহ, সেখানে একটা সময় এমন অবস্থা গিয়ে দাঁড়ায় যে তারা ইংরেজদের আর এই এলাকায় তারা শাসন করতে দিবে না, তারা একদম স্বাধীন হইতে চাইছে। তখন থেকে তারা একদম স্বাধীন হইতে চাইছে, কিন্তু তারা সেখানে স্বাধীন হইতে পারে নাই। পরবর্তীতে তোমরা জানবা যে জগন্নাথের সামনে যে হচ্ছে বাহাদুর শাহ পার্ক আছে, সেখানে কিন্তু অনেকজন সিপাহীকে গলায় দড়ি দিয়ে ফাঁসি দেওয়া হয়েছিল। পরবর্তীতে সেটার নাম 1858 সালে সেটার নাম ভিক্টোরিয়া পার্ক করা হয়েছিল, ভিক্টোরিয়া পার্ক করা হয়েছিল। পরবর্তীতে তার 100 বছর পরে যায়া এটাকে হচ্ছে আবার দ্বিতীয় বাহাদুর শাহ পার্ক করা হয়েছিল। কোথায়? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে যে পার্কটা আছে, সেটাকে কিন্তু দ্বিতীয় বাহাদুর শাহ পার্ক করা হয়, নামকরণ করা হয়। কেন করা হয়েছে? ওই যে দ্বিতীয় বাহাদুর শাহের স্মৃতির রক্ষার্থে। সেখানে 17 জন আরো বেশি হবে, এতজন সিপাহীকে কিন্তু গলায় দড়ি দিয়ে ইংরেজরা সেখানে হত্যা করছে। ঠিক আছে। আগে এটা আর্মেনীয় ক্লাব ছিল, আগে কি ছিল? আর্মেনীয় ক্লাব। তাহলে যদি বলা হয় প্রথম বিদ্রোহ কোনটা, যদি বলা হয় প্রথম বিদ্রোহ ইংরেজদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে প্রথম বিদ্রোহ, তাইলে হবে ফকির সন্ন্যাসী, ফকির সন্ন্যাসী। ঠিক আছে। আর যদি বলা হয় স্বাধীনতা আন্দোলন, প্রথম স্বাধীনতা আন্দোলন বা স্বাধীনতা বিদ্রোহ, মানে স্বাধীনতার জন্য যে বিদ্রোহ, সেটা কিন্তু হচ্ছে তোমার সিপাহী, সেটা কিন্তু হচ্ছে সিপাহী। দুটা জিনিস বুঝতে হবে, শান্ত না, হ্যাঁ শান্ত, ঠিক আছে, শান্ত। আশা করি বুঝতে পারছো যে প্রথম বিদ্রোহ, যদি বলা হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে প্রথম বিদ্রোহ কোনটা, তাহলে হবে ফকির সন্ন্যাসী। আর যদি বলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ইংরেজদের বিরুদ্ধে প্রথম স্বাধীনতা বিদ্রোহ কোনটা, তাহলে সেটা হবে সিপাহী বিদ্রোহ। আর এখানে তো আমরা বুঝলাম যে নওয়াব আব্দুল লতিফ তিনি মুসলিম সাহিত্য সমাজ, বা এটাকে ইংলিশে বলা হয় মুসলিম লিটারেরি সোসাইটি, ইংলিশে বলা হয় এই যে সাহিত্য সমাজ, এটাকে বলা হয় মোহামেডান লিটারেরি সোসাইটি, মানে ইংলিশে বলা হয় মোহামেডান মানে হচ্ছে মুসলিম, মোহামেডান লিটারেরি সোসাইটি, মোহামেডান লিটারেরি সোসাইটি। এটা কে করে? নওয়াব আব্দুল লতিফ। সৈয়দ আমির আলী, তার একটা বই আছে দ্য স্পিরিটস অফ ইসলাম, অনেক বেশি পরীক্ষায় আসে।
এবং স্যার সৈয়দ আহমেদ, এটা আলীগড় আন্দোলনের জনক, তিনি ইংরেজি শিক্ষায় অনেক ভূমিকা রাখছে। আর রাজা রামমোহন রায়, এরা তো তোমরা জানোই, তাকে বলা হয় আধুনিক রেনেসার জনক। আধুনিক রেনেসার জনক। তিনি আত্মীয় সভা গঠন করছেন এবং তার সম্পর্কে তোমরা জানবা যে তিনি হচ্ছে আত্মীয় সভা গঠন করছে 1815 সালের দিকে মেবি। তারপরে তিনি হচ্ছে কি বলা হয় যে ইংরেজদের ইংরেজি শিক্ষা, তখনকার আসলে মানুষ একটু গোড়া ছিল, তারা ইংরেজি শিখতে চাইতো না, কিন্তু যারা ইংরেজি শিক্ষা গ্রহণ করতো, বিশেষ করে মুসলিমরা ইংরেজি শিখতেই চাইতো না। তারা এটা বলতো এটা হচ্ছে একটা মানে কি বলে, এটা হচ্ছে বিদেশিদের ভাষা, এটা এই ভাষা শিখা আমাদের উচিত না, এটা আমাদের ধর্মের প্রভাব ফেলবে, এক ধরনের কুসংস্কার ছিল। কিন্তু যারা হিন্দু ছিল তারা এই ভাষাটা শিখে ভালো ভালো চাকরিগুলো পাইতো। মধ্যবিত্ত শ্রেণীটা গড়েই উঠছে হিন্দুদের দিয়ে, ঠিক আছে। সো এই রাজা রামমোহন রায় কিন্তু হচ্ছে ইংরেজি শিক্ষার প্রবর্তক ছিল এবং তিনি ভারতীয় আধুনিক ভারতের জনক আর কি, আধুনিক ভারতের রেনেসার জনক বলা হয়। ওকে, আচ্ছা, তারপরে আসো তারপরের কোশ্চেনটা দেখি আমরা। বঙ্গভঙ্গ রদ হয় কত সালে? এটা আশা করি সবাই পারবে। বঙ্গভঙ্গ রদ হয় কত সালে? সবাই অ্যান্সার করে ফেলো। মনে মনে ভাবছিলাম এইটাই হবে, বাট হয় নাই মায়াবতী। আচ্ছা, মনে মনে ভাবলেই শুধু হবে না, শুধু মনে মনে ভাবলেই হবে না। এখন মনে হচ্ছে একটু ভুল হচ্ছে, সমস্যা নাই, বাট মেইন পরীক্ষায় যাতে ভুল না হয়। মেইন পরীক্ষায় ভুল হইলে কিন্তু সমস্যা, ঠিক আছে। হ্যাঁ, দ্য স্পিরিট অফ ইসলাম। ওকে, বঙ্গভঙ্গ রদ হয় কত সালে? সবাই অ্যান্সার করে ফেলো। জাহান রুহি বলছে 1911, বাদন হোসেন শান্ত বলছে 1911, মোহাম্মদ রবিন বলছে 1911, নুসরাত নাফসি বলছে 1911, নুসরাত জাহান মমিতা বলছে 1911। রাইট, বঙ্গভঙ্গ রদ। দেখো এখন কথাটা হচ্ছে ভাইয়া বঙ্গভঙ্গ মানে কি? দেখো বঙ্গ মানে হচ্ছে ভাইয়া বাংলা, বঙ্গ মানে হচ্ছে বাংলা, আর ভঙ্গ মানে কি? ভঙ্গ মানে হচ্ছে ভাগ। তার মানে কি দাঁড়াইলো? বাংলা ভাগ। এখন ভাইয়া বাংলা আবার কেমনে ভাগ হয়, তাই না? দেখো এই যে একটা সময় বাংলা মনে করো এরকম ছিল, আমি জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি। তো এই যে আমাদের পশ্চিম বাংলা, পূর্ব বাংলা, অর্থাৎ ভারতের যে পশ্চিম বাংলা, ভারতের পশ্চিম বাংলা এবং বর্তমান বাংলাদেশ ও আসাম, এগুলো কিন্তু সব একসাথে ছিল। পরবর্তীতে 1905 সালে তোমার রবার্ট ক্লাইভ, তোমার হচ্ছে লর্ড কার্জন, বারবার ওর নাম চলে আসতেছে। আচ্ছা, লর্ড কার্জন কে করছে? লর্ড কার্জন কি করছে? লর্ড কার্জন হচ্ছে দুই ভাগে ভাগ করছে। কত সালে? 1905 সালে। এটা হচ্ছে তোমার পশ্চিম বাংলা, এটা হচ্ছে পশ্চিম বাংলা। আর এই পশ্চিম বাংলার রাজধানী হয় কোনটা? রাজধানী হয় কলকাতা। আর এটা হচ্ছে তোমার পূর্ব বাংলা ও আসাম, পূর্ব বাংলা এবং আসাম। আর এটার রাজধানী হয় কোথায়? ঢাকায়। তো এই পূর্ব বাংলা তোমার বঙ্গভঙ্গ, এই বঙ্গভঙ্গ হওয়ার কারণে কারা বেশি খুশি হয়? খুশি হয় এই বর্তমান বাংলাদেশের মানুষ বা পূর্ব বাংলা আসামের মানুষ। কেন? কারণ হচ্ছে তোমার এই পুরো বাংলার রাজধানী ছিল কলকাতা, এবং তখন কিন্তু হচ্ছে তোমার পুরা ভারতের রাজধানী ছিল কলকাতা। পরে 1912 সালে, সেটা 1912 বা 13 সালে বলা হয়, ওইটা হচ্ছে দিল্লিতে নিয়ে যাওয়া হয়, ঠিক আছে। 11তে রদ হয়, 12 সালে নিয়ে যাওয়া হয়। তো এই যে যখন হচ্ছে তোমার আগে সম্পূর্ণ ব্যবসা বাণিজ্য, বড় বড় অবকাঠামো, স্কুল কলেজ ভার্সিটি সবকিছু গড়ে উঠতো পশ্চিমবাংলা কলকাতায়। ওইখানে একটা শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী হিন্দু ছিল। আর এই জায়গায় আমাদের যে পূর্ব বাংলা আসাম অর্থাৎ ঢাকা, এই জায়গাটা ছিল বন জঙ্গল, মানে পুরাই অবহেলিত ছিল। তো এই কারণে এই জায়গায় কোনো শিক্ষা, তারপর হচ্ছে ব্যবসায়িক কারখানা, কলকারখানা এগুলো আসলে হয় নাই। তো এই জন্য যখন 1905 সালে শাসনের সুবিধার্থে তোমার লর্ড কার্জন এটা করছে, তখন আমাদের জন্য অনেক সুবিধা হয়েছিল। কিন্তু হিন্দুত্ববাদী যারা ছিল বা যারা হচ্ছে কলকাতার হিন্দু ছিল, তারা এটা মেনে নিতে পারে নাই। তারা এটাকে বলছে যে মাতৃ অঙ্গচ্ছেদ। তো এই জন্যই কিন্তু তোমার হচ্ছে এই সালে 1905 সালে তোমার হচ্ছে কি বলে রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে একটা লেখে, একটা গান লিখে যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এটার উপর ভিত্তি করে কিন্তু বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে কিন্তু এটা লেখা হয়, ঠিক আছে। সো বঙ্গভঙ্গ রদ হয়। বঙ্গভঙ্গ হয়, প্রথমে আমাদের জানতে হবে বঙ্গভঙ্গ হয় কবে। বঙ্গভঙ্গ হয় হচ্ছে 1905 সালে। বঙ্গভঙ্গ
হয় হচ্ছে 1905 সালে, আর রদ হয় হচ্ছে 1911 সালে। আর 1885 সালে আমরা জানি যে ভারতের প্রথম রাজনৈতিক দল কংগ্রেস হয়। একদম ভারতের প্রথম রাজনৈতিক দল, ভারত বলতে আমাদের এই পুরো উপমহাদেশের প্রথম রাজনৈতিক দল হয় কংগ্রেস। আর 1908 সালে ক্ষুদিরামের ফাঁসি দেওয়া হয়। কার? ক্ষুদিরামের ফাঁসি দেওয়া হয়। এই যে মাস্টারদা সূর্য সেন, তারপরে ক্ষুদিরাম, প্রীতিলতা ওয়াদ্দেদা, তারা কিন্তু ব্রিটিশ বিরোধী আন্দোলন করে। তারা কি করে? তারা কিন্তু ব্রিটিশ বিরোধী আন্দোলন করে। ব্রিটিশ বিরোধী আন্দোলন, ব্রিটিশ বিরোধী। আচ্ছা, এই যে তোমার হচ্ছে পূর্ববঙ্গ, তোমার হচ্ছে এই বঙ্গভঙ্গ হয়, বঙ্গভঙ্গের পরে কিন্তু যে কলকাতার যে হিন্দু সমাজ তারা কিন্তু বসেছিল না, তারা একটা আন্দোলন করে, সেটার নাম হয় স্বদেশী আন্দোলন। স্বদেশী আন্দোলন। এই আন্দোলনটা চালু হয় কবে? আন্দোলনটা চালু হয় 1905 সালের পরেই স্বদেশী আন্দোলনটা চালু হয়। চালু হওয়ার পরে আসলে কি হয়? চালু হওয়ার পরে তোমার হচ্ছে বিলিতি পণ্য বর্জন করে। এখন বিলিতি মানে কি? বিদেশি। তো যেই হচ্ছে ইংরেজরা আসছে এদেশে ব্যবসা বাণিজ্য করার জন্য, তারা যদি দেখে তাদের পণ্যই বয়কট করা হচ্ছে, তাদের পণ্য কিনা হচ্ছে না, তাহলে আসলে তাদের এসে লাভটা কি, তাই না? এই জন্য তারা হচ্ছে 1905 থেকে 1911 পর্যন্ত এভাবেই চলতে থাকে। পরবর্তীতে 1911 সালে রাজা পঞ্চম জর্জ, নামটা খুব গুরুত্বপূর্ণ, একটু মনে রাখবা, নামটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ তোমার, রাজা পঞ্চম জর্জ। রাজা পঞ্চম জর্জ তার হচ্ছে দিল্লিতে অভিষেক ঘটে। রাজা পঞ্চম জর্জ তার অভিষেক কোথায়? অভিষেক দিল্লিতে হয়। অভিষেক দিল্লি। তিনি হচ্ছে ঘোষণা করেন, তিনি হচ্ছে বঙ্গভঙ্গ রদের ঘোষণা করেন। তাইলে ঘোষণাটা দেয় কে? মনে রাখবা, বঙ্গভঙ্গ রদের ঘোষণা দেয় রাজা পঞ্চম জর্জ। আর যদি বলে রদ করেন কে? রদ করেন হচ্ছে লর্ড হার্ডিঞ্জ। লর্ড হার্ডিঞ্জ, ঠিক আছে? তাহলে বঙ্গভঙ্গ রদের ঘোষণা দেয় রাজা পঞ্চম জর্জ, কিন্তু বঙ্গভঙ্গ রদ করেন লর্ড হার্ডিঞ্জ। এটা আমাদের বুঝতে হবে, ঠিক আছে? লর্ড হার্ডিঞ্জ। ওকে, হ্যাঁ, 1885 সালে কংগ্রেস হয়। সবাই বুঝতে পারছো? বুঝতে পারলে ডান লিখো, বুঝতে পারলে ডান লিখো। আশা করি খুব গুরুত্বপূর্ণ জায়গাগুলো আমি তোমাদের ধরিয়ে দিতে পারতেছি, যেগুলো আসলে বেশি পরীক্ষায় আসে। সো বুঝতে পারলে সবাই ডান লিখো। আচ্ছা, এবার হচ্ছে আমি নেক্সট কোশ্চেনে যাব। এইটা ভারতে মুসলিম জাগরণের প্রথম অগ্রদূত। আচ্ছা, এটা তো আমি পড়াইছি মাত্র। তারপরের কোশ্চেনটা হচ্ছে ইউ হ্যাভ রিচড, কি বলে, ও আচ্ছা, বাকি দুইটা কোশ্চেন ছিল, বাট বাকি দুইটা কোশ্চেন হচ্ছে অ্যাড করা হয় নাই। যেমন একটা কোশ্চেন ছিল কোনো অ্যাড করা হয়েছিল, বাট কোনো কারণে ওই দুইটা কোশ্চেন মেবি বাদ হয়ে গেছে। মুসলিম লীগ, আমরা জানি মুসলিম লীগ কবে গঠিত হয়? দেখো, হিন্দুরা যখন হচ্ছে তোমার এই যে বঙ্গভঙ্গের বিরুদ্ধে আন্দোলন করে, তখন মুসলমানরা চিন্তা করে যে এই যে কংগ্রেস, এখানে তো সব ভালো ভালো পদে হিন্দুরা ছিল, তাহলে মুসলমানদের অধিকার আদায় আসলে আমরা কি করব? তখন তারা 1906 সালে, কত সালে? 1906 সালে শাহবাগে এই মুসলিম লীগ একটা সরকার গঠন করে, যেটাতে হচ্ছে আমাদের নবাব সলিমুল্লাহ যিনি ছিলেন তার অনেক অবদান আছে। নবাব সলিমুল্লাহ, তার অনেক অবদান আছে মুসলিম লীগ সরকার গঠনে, ঠিক আছে? তাহলে এই মুসলিম লীগ কবে গঠন হয়? 1906 সালে গঠিত হয় শাহবাগে, ঠিক আছে? তাহলে আজকের মতো এখানেই শেষ করতেছি ইনশাল্লাহ, যেহেতু একটু লেট হয়ে গেছে। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে কোথা থেকে কোথা পড়বো একটু দেখে দেই। তোমরা যারা এখনো খন্দকার জিকে কিনো নাই, তোমরা দ্রুত এই বইটা কিনে ফেলো। হ্যাঁ, দ্রুত বইটা কিনে ফেলো, এখান থেকে আমরা পরবর্তী ক্লাসগুলো করব। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমরা যেই টপিকটা নিয়ে পড়বো সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ। খুবই খুবই গুরুত্বপূর্ণ, যেখান থেকে কোশ্চেন আসবেই, অবশ্যই কোশ্চেন আসবে। তারপরে আমরা যেখান থেকে পড়া শুরু করব সেটা হচ্ছে পাকিস্তান আমল, সেটা হচ্ছে 155 থেকে
155 থেকে 182, 155 থেকে 182, একটু মনে রাখবা 155 থেকে 182। আমার সাথে সাথে তোমরা যদি এগুলো পরে শেষ করে ফেলো, নেক্সট ক্লাসটা 1-2 দিন পরে হবে। সো এই সময়ের মধ্যে তুমি এই 27-28 পেজ পড়ে ফেলতে পারবা, যেহেতু পেজগুলো খুব ছোট, তথ্য কিন্তু খুব বেশি নাই, এবং তুমি নিজেও বুঝবা কোন তথ্যগুলো বেশি গুরুত্বপূর্ণ, কোন তথ্যগুলো গুরুত্বপূর্ণ না। সাধারণ জ্ঞান পড়ার একটা গুরুত্বপূর্ণ ট্যাকটিক্স হচ্ছে তুমি প্রথমে এই পুরো যতগুলো পেজ আছে সবগুলো একবার রিভাইজ দিবা এবং গুরুত্বপূর্ণ লাইনগুলো দাগাবা, শুধু গুরুত্বপূর্ণ লাইনগুলো দাগাবা, তাহলে তুমি দেখবা তোমার পড়া অর্ধেক হয়ে যাবে। তারপর ওইখানে ওইগুলা তুমি একবার আরেকবার পড়বা, পড়লে দেখবা কিছু জিনিস তুমি এমনি বুঝে গেছো, আর পড়া লাগবে না। আর কিছু জিনিস দেখবা যে বেশি গুরুত্বপূর্ণ, ওই সেগুলাই আবার রিভাইজ দিবা। এরকম ভাবে পড়লে দেখবা মুখস্থ হয়ে যাবে। আর আমি যখন ক্লাস করাবো, আমার ক্লাসে তুমি আমার সাথে ক্লাস করলে এমনি মনে থাকবে। ঠিক আছে, ওকে, তাহলে আজকের মতো ক্লাসটা এখানে শেষ করতেছি। নেক্সট ক্লাসে আমরা পাকিস্তান আমল পড়বো 155 থেকে 182 পেজ। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, টাটা।